যে আজকে ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ দেখলে যদি যে পার্টি সরকার চালাচ্ছে তার যদি এরকম আতঙ্ক হয়, তাহলে এইটাই বোঝা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি আসছে, পশ্চিমবঙ্গ একেবারে বরণ করে নেবে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটদের। ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী বসতে চলেছে এবং নবান্নে নয়, রাইটার্স বিল্ডিংয়ে নতুন নামকরণ করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভবন করে আমাদের মুখ্যমন্ত্রী ওখানে বসতে চলেছে। আর 1.5 মাস বাকি আছে, 50 দিন ম্যাক্স। একদিকে যেমন তৃণমূল ধর্নায় বসেছিল, ঠিক অন্যদিকে বিজেপির পরিবর্তন যাত্রা 1 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত হয়। কিন্তু এই পরিবর্তন যাত্রা নিয়ে দেখা গেল একাধিক অভিযোগ করছে তৃণমূল। বলছে যে গাড়িগুলো ব্যবহার করা হয়েছে, যে ট্যাবলোগুলো, সেগুলো নাকি ইউপির নাম্বার, ভিড় হয়নি বা বহিরাগতদের নিয়ে এসে কেন করাতে হচ্ছে, এরকম একাধিক প্রশ্ন তুলছে। কি বলবেন সেই বিষয়গুলোকে? না, তৃণমূল প্রশ্ন করে, নালিশ করে, ঝগড়া করে, এছাড়া তাদের আর কিছু মারধর করে। আজকে তো তোমরা জানো আমাদের একজন কার্যকর্তাকে গুলিবিদ্ধ করেছে। তো আমার মনে হয় একটা পার্টি যখন সরকার চালাচ্ছে, তৃতীয়বার সরকার চালানোর সুযোগ দেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ দিয়েছে, কিভাবে দিয়েছে সেটা আলাদা গল্প, কিন্তু যাই দিয়েছে যখন, তাহলে তো তাদের সরকার চালানো নিয়ে বেশি কনসেন্ট্রেট করা উচিত। এবং তারা সেটা না করে আমাদের যাত্রা কোথায় গেল, আমাদের যাত্রা কোথায় পৌঁছলো, কজন লোক হলো, আমাদের তো সংগঠন নেই ওরা নিজেরাই বলে, তাহলে আবার নতুন করে প্রশ্ন করার কি আছে? আমাদের গাড়ি কোথা থেকে এলো, আমাদের নেতারা কোন হোটেলে থাকলো, কত টাকা দিয়ে থাকলো, এগুলো তো তাদের চিন্তা করার কোনো দরকার নেই। তারা তো নিজের সরকার চালাচ্ছে, তারা নাকি মানুষকে খুশি করে দিয়েছে এই এ দিয়ে কি যুব সাথী ভাতা দিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে খানিকটা নাটক করে, এত ভাবে ওরা ওদের বক্তব্য যে মানুষকে খুশি করে দিয়েছে, তাহলে আমাদের নিয়ে এত সমস্যা কেন ওদের? এটা তো হবার কথা না। আপনি সংগঠনে যখন কথা বললেন, এই ধর্ণা মঞ্চ থেকেই ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী তিনি বলছেন তৃণমূল চাইলে তবে আপনারা 50টা আসন এবার পেতে পারেন, ওদের ইচ্ছে আপনারা আসন পাবেন। মানে তাহলে এই বিষয়টা কিভাবে দেখছেন? দেখো, রাজ চক্রবর্তী হচ্ছে ফিল্ম ডিরেক্টর এবং উনি ফিল্ম ডিরেক্ট করতে করতে বেশ কিছুটা স্ক্রিপ্টও লেখেন, এবং এখন কার স্ক্রিপ্টে কথা বলছে এটা বলা খুব মুশকিল আমার পক্ষে। রাজ চক্রবর্তীর কথা কি আমরা পলিটিশিয়ান হিসেবে আদৌ ধরবো? কিন্তু আমি এটুকু বলতে পারি, আমাদের সংগঠন আছে কিনা তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, আমি তো ন্যাচারালি বলবো আমাদের সংগঠন আছে, কিন্তু আমি তোমায় বলছি আমি তো 86-এর মেম্বার, এবং আমি 2009 থেকে আমি অ্যাক্টিভলি পার্টি করি। তখন আমি খুব, মানে এটা আমার দ্বিধাবোধ হয় না একটুও বলতে, যে আমরা খুব খুশি হয়ে যেতাম যে কোথাও কোনো কোণে একটা পুরনো ফ্ল্যাগ দেখলাম। কিন্তু এখন যেখানে তাকাবে সেখানে আমাদের ফ্ল্যাগ, আমাদের হোর্ডিং, সে বাস স্ট্যান্ড হোক, রাস্তায় হোক, বা সাগর পাড়ে হোক। আমি মথুরাপুর গেছিলাম সেদিন প্রেস কনফারেন্স করতে, সেখানেও ভর্তি ফ্ল্যাগ। তো ফ্ল্যাগ তো আর ভূতে লাগিয়ে দিয়ে যায় না, এবং এটা কার্যকর্তা ছাড়া ফ্ল্যাগ লাগানোর মতন ক্ষমতা কাউ নেই। তো এইটা সবচেয়ে বড় প্রমাণ। আর এছাড়া যে ভুলভাল ন্যারেটিভ তৃণমূল দেয় সে নিয়ে আমাদের বেসিক্যালি কোনো মাথা ব্যথা নেই। আপনি আপনার 2009-এর সঙ্গে বর্তমানে ফ্ল্যাগ লাগানো যে তুলনাটা করলেন, সেই তুলনার পরিমাণটা কি বৃদ্ধি হয়েছে? ওটাই কি আতঙ্কের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের কাছে? একদম, তুমি একদম ঠিক কথা বলেছ, যে আজকে ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ দেখলে যদি যে পার্টি সরকার চালাচ্ছে তার যদি এরকম আতঙ্ক হয়, তাহলে এইটাই বোঝা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি আসছে, পশ্চিমবঙ্গ একেবারে বরণ করে নেবে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটদের। ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী বসতে চলেছে এবং নবান্নে নয়, রাইটার্স বিল্ডিংয়ে নতুন নামকরণ করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভবন করে আমাদের মুখ্যমন্ত্রী ওখানে বসতে চলেছে। আর 1.5 মাস বাকি আছে, 50 দিন ম্যাক্সিমাম বাকি আছে। সেই ভয়টা তৃণমূল সরকার পাচ্ছে। আমরা লক্ষ্মীর পাঁচালী শুনতে পেয়েছি চারিদিকে। ধর্ণা মঞ্চ থেকে দেবাংশু ভট্টাচার্য তিনি কিন্তু এবারে মহলে আসন হলেন, যেখানে অসুরের ভূমিকায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে জ্ঞানেশ কুমারজি তিনিও রয়েছেন অসুরের ভূমিকায়, এবং মা দুর্গার যে জায়গা সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়। না, দেবাংশুর ডিভোশন নিয়ে বা মানে মাতৃ আরাধনা নিয়ে কারোর কোনো সংশয় থাকার কথা নয়। উনি একটা সময় বলেছিলেন যে মানে বেসিক্যালি ছড়াই কাটতে পারে, ওই ছেলেটার উপর আমার মায়া হয়, যে এত উল্টোপাল্টা বলে এবং অসভ্যের মতন কথা বলে, তার কথার উত্তর দিতে না আমার রুচিতে বাঁধে কোথাও।
কিন্তু যাই হোক, এই ছড়া টড়া কেটে মাতৃভক্তি দেখিয়ে তার ব্যক্তিগত কি উন্নতি হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু এই ছড়াগুলো পশ্চিমবঙ্গের মানুষ আর নেয় না। তার কারণ এই বিকট বিকট তুলনা করলে এবং মানুষকে ব্যক্তিগত আক্রমণ করলে উনি এটা মানে দেবাংশু বড় নেতাদের কাছ থেকেই শিখেছে। আমি বলবো এই যে আতঙ্ক না, শুধু যে আমাদের ফ্ল্যাগ দেখে তা নয়, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে এসে যে 5টা পয়েন্ট বলে গেছেন সেইটা নিয়ে একদম বুকের রক্ত হিম হয়ে গেছে। প্রথম কথা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে যারা ডিএ নিয়ে এত কান্নাকাটি করছে, এত আবেদন করছে, যাদের বিরুদ্ধে তাদেরই নেত্রী মানে রাজ্য সরকারের যে শীর্ষে বসে আছে, রাজ্য সরকারের যারা এমপ্লয়ি, তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লড়তে গেলে দিয়ে দেবে না বলে। তো তাদের জন্য এবং অসংখ্য যুবক যারা এখন যুব সাথী পাচ্ছে বা পায়নি, সেটা আমি এক্ষুনি দেখাচ্ছি একটা ঘটনা। যাই হোক, সেটার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কার বলে গেছেন যে 7th পে কমিশনে যে মুহূর্তে আমাদের সরকার আসবে তার পরের মাস থেকে রাজ্য সরকারের এমপ্লয়ীদের যে পেমেন্ট হবে সেটা 7th পে কমিশনে চলে যাবে, যেরকম সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িরা পায়। দ্বিতীয়ত হচ্ছে যে জবস গুলো, যে চাকরিগুলো সরকারি বা সরকারি চাকরি যেগুলো ভেকেন্ট আছে, সেইগুলোকে আবার ওয়ার ফুটিং এ রিক্রুটমেন্ট হবে। যে সরকারি চাকরি বন্ধ করে দিয়েছিল তৃণমূল, যে পোস্টগুলো, সেগুলো নতুন করে আমরা অ্যাক্টিভেট করে আমরা ওয়ার ফুটিং এ রিক্রুটমেন্ট এবং ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট, এটা কোথাও কোনো টাকার বিনিময়ে চাকরি দেওয়া, এগুলো হবে না। দ্বিতীয়ত সবচেয়ে মানে বড় অ্যাসুরেন্স উনি দিয়ে গেছেন যে মুহূর্তে আমরা সরকারে আসব, আমরা মহিলা সুরক্ষার জন্য যাবতীয় যা করার আমরা করব এবং অনুপ্রবেশকারীদের পত্রপাঠ বিদায় করা হবে, আমাদের ইমিডিয়েটলি বর্ডার সিকিউর করা হবে। এই সব দেখে এবং অসংখ্য ফ্ল্যাগ দেখে, আর তুমি যাত্রার কথা বললে, যাত্রায় সে শুধু আমাদের কার্যকর্তা পৌঁছচ্ছে তা নয়, সাধারণ মানুষ দেখতে যাচ্ছে। একটা তো মানে অপটিক্স, একটা এত সুন্দর সবাই মানে যাত্রাটাই এত জমজমাট হচ্ছে, তার আগে পরে পথসভা, গান বাজনা, এটার মানুষ দেখতে আসছে, বিজেপির শক্তি মানুষ দেখতে আসছে। এবং এইটার জন্য কে ছড়া কাটছে, কে আন্দোলনে বসছে, কে অপোজিশন খেলে ধর্নায় বসছে, ওই ধর্না থেকে ধর্নাতলা হয়ে উনি অন্য কোন তলায় পৌঁছবেন বিজেপির জন্য, সেটা আপনারা দেখতে থাকুন। দিদি, আমার শেষ প্রশ্ন, আমরা দেখতে পেয়েছি মহুয়া মৈত্র, তিনি বলছেন যে তৃণমূল করেন না তিনি বাঙালি নন, তার পশ্চিমবঙ্গে থাকার অধিকার নেই। তাহলে কি আজকে পশ্চিমবঙ্গে বাঙালিদের সার্টিফিকেট বা হিন্দু সার্টিফিকেট তৃণমূল? আমি না সচরাচর পিতৃ পরিচয় নিয়ে কারোর সঙ্গে কথা বলি না, কিন্তু এখানে বলতে হচ্ছে। একটু মহুয়া মৈত্রর পিতৃ পরিচয়টা একটু জেনে নিন, উনি আদৌ বাঙালি কিনা। আজকে তৃণমূল এমন হাবভাব করে যেন ওরাই একমাত্র, হ্যাঁ স্বামীর জন্য তার পিতৃ পরিচয় হয় না। উনি এখন একবার এক একজনকে ধরে, আমি এই যেন বলেন না ব্যক্তিগত আক্রমণ করতেই চাই না, কোন রাজ্যে কাকে কখন বিয়ে করছে, কাকে কার সঙ্গে থাকে, এটা আমার পক্ষে বলা, আমি এটা আমার রুচিতে বাঁধে, আমি ব্যক্তিগত আক্রমণ করতে চাই না। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে উনি বাঙালি কিনা সেটা একটা বড় প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে যে উনি যখন আমরা মানে বাঙালি অস্মিতা নিয়ে একমাত্র তৃণমূল এমন হাবভাব করে যেন এই যে মানে বঙ্কিমচন্দ্রর কথা বলে, রবীন্দ্রনাথকে তো বেচারা মানে অত বয়স্ক মানুষ, তাকে হাত কাঁপতে কাঁপতে ফলের রস দিয়ে মহাত্মা গান্ধীর ভাঙতে মানে ফাস্ট ভাঙতে পাঠিয়ে দিয়েছিলেন, কিন্তু ডাহা মিথ্যে কথা। এতই নাকি বাঙালি জ্ঞান, তার ধনধান্যে পুষ্পে ভরা নাকি রবীন্দ্রনাথ লিখেছিল। এই যদি জ্ঞান একজন বাঙালি মুখ্যমন্ত্রীর হয়, বা তারপরে তুমি ধরো মহাভারত কাজী নজরুলকে প্র্যাকটিক্যালি ঘাট ধরে লিখিয়ে দিলেন, তো এইরকম বাঙালি সত্যি বিজেপির পক্ষে হওয়া সম্ভব নয়। কারণ আমরা বাঙালি এবং আমরা বাঙালি মর্যাদা জানি, বাঙালি শিক্ষা জানি, বাংলা ভাষায় প্রপার বাংলা ভাষায় কথা বলি, নতুন নতুন কথা আবিষ্কার করি না, অভিনন্দন বলি, শুভনন্দন বলি না, এবং আরো অনেক কিছু উনি যেগুলো আবিষ্কার করেন থেকে সেগুলো সরণীকে সরণী বলি, ধরণী বলি না, ধরণীর মানে আলাদা। এই অল্পবিদ্যে ভয়ঙ্করী বাঙালিরা যারা তৃণমূলের নেতৃত্ব দিচ্ছেন এবং যারা ভাবছেন যে প্র্যাকটিক্যালি স্বাধীনতা সংগ্রামীরা তৃণমূলের মেম্বারশিপ লিখিয়ে নিয়ে গেছিল, একটু ওদের এবার থামতে বলুন, কারণ এর উত্তর পশ্চিমবঙ্গের বাঙালিরাই দেবে। আজকে পশ্চিমবঙ্গে যে বাস করছে সেটাও বাঙালির জন্য, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। ধন্যবাদ।